নমস্কার, দেখছেন সোজাসুজি স্বর্ণালী। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। আমরা আসবো আজকের আলোচনায়, আজকের ডিবেটে। খানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, আগে বলা হতো যা বাংলা আগে ভাবে তাই গোটা ভারত ভাবে পরে। কিন্তু আজকের বাংলায় আমরা কি দেখতে পাচ্ছি? নীতি নৈতিকতার একেবারে জলাঞ্জলি গিয়েছে। ঠিক বেঠিকের বোধ হারিয়ে ফেলা এক চূড়ান্ত অনৈতিকতার ছবির নেপথ্যে এখন রাজ্যের শাসক দল, যে শাসক দলকে 2011 সালে মানুষের ভোট জনাদেশ নবান্নে বসিয়েছিল এবং পর 3টে ভোট গেছে, একের পর এক দফার সরকার তৈরি হয়েছে, শাসক দল হিসেবে থেকে গিয়েছে সেই তৃণমূল কংগ্রেসে। আর সেই তৃণমূল কংগ্রেস, সেই আমাদের রাজ্যের শাসক দল, তাদেরকে এখন ঠিক এই জায়গায় এসে দাঁড়াতে হয়েছে যখন সাধারণ মানুষ বলছে যে শাসকের কোথায় রয়েছে নৈতিকতা, কোথায় সমস্ত মূল্যবোধ, সব কি জলাঞ্জলি গিয়েছে। সরকারের সর্বোচ্চ পদে থেকে অযোগ্যদের চাকরি বাতিলের বিপক্ষে বলছেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন তিনি? মুখ্যমন্ত্রী কি বলতে চাইলেন যে ঘুষ দিয়ে চাকরি পাওয়াতে কোনো অপরাধ নেই? আর কোন অবস্থায় গতকাল আমরা তাকে দেখলাম এই কথাটা বলতে, যে সময় 700, 750, 800 দিনের কাছাকাছি চলে যাচ্ছে গান্ধী মূর্তির পাদদেশ, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ, এখানে ওখানে সমস্ত চাকরি প্রার্থীরা হাহাকার করছেন, বলছেন আমাদের কি কোনো উৎসব থাকতে নেই, আমাদের কি বছরে কোনো রকম পর্ব থাকতে নেই, আমাদের কি সংসার থাকতে নেই, বাচ্চা থাকতে নেই, কিচ্ছু থাকতে নেই, আমরা রাস্তায় বসে থাকবো। আমরা কারা? যারা তারা বলছেন বারবার যে আমরা তো ফাঁকা খাতা দিইনি, আমরা তো যোগ্য প্রার্থী, যে আমরা সেটা বারবার আদালতে বলেছি, আদালতে যাওয়ার আগে আমরা বলেছি, প্রশাসনের কাছেও দরবার করেছি বারবার, এর কাছে ওর কাছে, মন্ত্রীর কাছে, আমলার কাছে, সবার দরজায় দরজায় ঘুরেছি, তাও আমরা রাস্তায়। আর মুখ্যমন্ত্রী গতকাল কি বললেন? কেন চাকরি নেওয়া হচ্ছে? চাকরি নিয়ে নেওয়াটা কি ঠিক? কাদের জন্য? যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য ওকালতি করছেন মুখ্যমন্ত্রী। ধরা পড়লে সরকার পাশেই আছে, এই বার্তাই কি দিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? ঘুষ দেওয়া চাকরিচ্যুতদের জন্য কেন এত দরদ? আজ তাদের এই পরিস্থিতির জন্য দায়িত্ব সেই শাসক দলই। কেন? কারণ সিস্টেমটা যদি করাপ্ট হয়ে থাকে, সেটাকে করাপশনের দিকে ঠেলে দিল কারা? কিভাবে এই যে ঘুষ দিয়ে বা ফাঁকা ওএমআর শিট দিয়ে চাকরি পাওয়া যাবে, সেই পথটা দেখালো কারা? সিস্টেমটাকে কলুষিত করলো কারা? সিস্টেমের মধ্যে যারা রয়েছে তারাই তো। বাইরে থেকে যারা চাকরি চাইতে এসেছিল তাদেরকে যদি বলা হতো যে পরীক্ষা দিয়ে চাকরি পেলে তবেই তুমি চাকরির জন্য একমাত্র যোগ্য প্রার্থী, তাহলে তো সেই পথটা তৈরিই হতো না। বিকল্প পথ, যেটা বেআইনি পথ, যেটা বেনিয়মের পথ, সেই পথ তো তৈরিই হতো না। শাসক দলের একাংশ দুর্নীতি না করলে কি আজ এই পরিস্থিতি আদৌ হতো এই মানুষগুলোর, যারা আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা চাকরির জন্য যারা যোগ্য প্রার্থী তারা বলছেন, আবার যাদের চাকরি চলে যাচ্ছে, যারা আজকে ভাবছেন যে তাদের কি হবে, বা মুখ্যমন্ত্রী যাদের কথা গতকাল বললেন, তাদের কথা কি সত্যি এভাবে ভাবতে হতো যদি সিস্টেমের মধ্যে এই অশুদ্ধি না ঢুকে যেত? যদি শাসক দলের একের পর এক নেতা, যুব নেতা, বা এর আগে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী, তারা যদি এই করাপশনের মধ্যে না ঢুকতেন? আজকে দলের তরফ থেকে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কাউকে কুন্তল, শান্তনু, পার্থ চট্টোপাধ্যায়দের তাদেরকে দল থেকে ছেঁটে ফেলা হচ্ছে। কিন্তু তাতে করে কি আদৌ দুর্নীতির কালিমা ঘোচানো যাচ্ছে? আজ চাকরিচ্যুতদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, অথচ তাদের এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরাই। অন্যদিকে নীতিহীনতার আরেক দৃষ্টান্ত শাসকের। যেমন ধরুন ডিএ কে হকের দাবি বলে মানতেই নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী। ভেবে দেখুন, সেইটা নিয়েই কিন্তু এই যে এটা হকের দাবি, এবং হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে, আমরা জানি, তাই নিয়ে অনেক দড়ি টানাটানি চলছে যে সুদ সহ তাদেরকে যা দেওয়ার বকেয়া ডিএ সেটা দিতে হবে। কিন্তু কোর্ট একদিকে, রাজ্য সরকারের দাবি বা তাদের যে অবস্থান সেটা অন্যদিকে। কারণ ডিএ যে অধিকার, রাজ্য সরকারি কর্মীদের যে অধিকার, সেটা তো মানতেই চাইছে না প্রশাসন।
দাবি বলে মানতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। তার কথায় ডিএ হলো ভালোবাসার দান। সত্যি কি তাই? ডিএর কথা দেশের আইনে বলা রয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ বা কেন্দ্রের হারের কাছাকাছি হারে ডিএ একটা সর্বজন বিদিত প্রোটোকল। সেই প্রোটোকলকে অস্বীকার করা যায় না, অথচ আমাদের রাজ্যের সরকার সেই প্রোটোকলকে মানতে নারাজ। মুখ্যমন্ত্রী তো স্পষ্ট বলেই দিচ্ছেন তিনি ডিএ কে হক নয়, ডিএ হলো ভালোবাসার দান। আর সেই জায়গা থেকে এই প্রশ্নটা উঠছে যে কি করে এই কথা বলা যায়, কারণ যারা 48 দিন ধরে শহীদ মিনারের ওই চত্বরে বসে এখনো পর্যন্ত যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডিএর দাবিতে, তারা বলছেন আমরা ভিক্ষা চাই না, কিন্তু মুখ্যমন্ত্রী কি বলছেন স্পষ্ট করে, ডিএ হলো ভালোবাসার দান। শুনুন। গভর্নমেন্ট এত মানবিক, সেই গভর্নমেন্ট নিয়ে ভাববেন না। রাজ্য সরকারের পে কমিশন রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে। আমরা দিয়েছি 6 পে কমিশন অনুযায়ী যে টাকা রেকমেন্ড করেছে 6 পে কমিশন আমরা দিয়েছি। আপনারা যদি বলেন কাজ করবেন রাজ্য সরকারে আর কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিতে হবে, তা তো হয় না। সেন্ট্রাল স্কুল আলাদা মাইনে পায়, স্টেট স্কুল আলাদা মাইনে পায়, স্টেটের স্ট্রাকচার আলাদা, সেন্ট্রালের স্ট্রাকচার আলাদা। আমি স্টেট গভর্নমেন্ট, হ্যাঁ আমার যদি ক্ষমতা থাকে আমি ভালোবেসে দিই, নিশ্চয়ই দেবো। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী কি বললেন, যখন সময় আসবে আমরা ভালোবেসে যদি দিই নিশ্চয়ই দেব। ভালোবাসা অর্থাৎ ভালোবেসে যদি তবের প্রসঙ্গ আসছে, শর্তারোপিত যদি তবে। যদি তবে কোনো অধিকারের মধ্যে কি থাকে, নিহিত থাকে? এই যদি তবে শর্তটা বোধহয় নয়, আর সেইটা থাকে না। এই যদি তবে ভালোবাসা এই সমস্ত থাকে না, কারণ তারা অধিকার নিয়ে এসেছেন রাজ্য সরকারি কর্মীরা। এবং যদি মনে করে দেখেন, যখন বিরোধী দলনেত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, আজকের দিনে যার দাঁড়িয়ে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলেছিলেন, বাম আমলে যখন ডিএ দিতে পারছিল না সরকার, সেই সময় তো তিনি বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না তার সরকারে থাকার কোনো অধিকার নেই। তখন সরকারের অধিকার নিয়ে যিনি প্রশ্ন করেছিলেন, তিনি আজকের দিনে দাঁড়িয়ে বলছেন ভালোবেসে যদি দিই তাহলে অবশ্যই দেব। কোনটা ঠিক, কোন দিনটা ঠিক, কোন অবস্থানটা ঠিক, সেই প্রশ্নটা তো উঠছে বলেই আজকের দিনে দাঁড়িয়েও এই মানুষগুলো, রাজ্য সরকারি কর্মীরা, তারা আজকে অসুস্থ শরীরে, অশক্ত শরীরে কেউ অনশন করছেন, কেউ 48 দিন ধরে তারা অবস্থানে রয়েছেন। দিনের পর দিন রোদ জল ঝড় গায়ে মেখে হকের ডিএ পথে পথে বসে আন্দোলন করছে সরকারি কর্মীরা, অথচ তাদের দাবিকে হক বলতেই নারাজ রাজ্যের প্রশাসনিক প্রধান। ডিএ দেওয়ার যে সদিচ্ছাটাই নেই রাজ্যের, তা অতীতে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্য থেকে স্পষ্ট। কখনো তিনি সরকারি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন ঘেউ ঘেউ করবেন না, মেউ মেউ করবেন না। কখনো তিনি বলেছেন তিনি তো কোনো ম্যাজিশিয়ান নন। শুনবেন নাকি একবার? বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে আজ যারা আন্দোলন করছেন ঠিক তাদের উদ্দেশ্যে কি বলেছেন শুনুন। আমি তো ম্যাজিশিয়ান নেই যে ম্যাজিক টাকা না বললে হঠাৎ গুপিগাই মারাবাইয়ের মতো মিষ্টি চলে এলো টাকা দেবে। টাকাটা জোগাড় করতে হয় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা শব্দ 3% ডিএও আমরা দিয়েছি। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? কোন টিচার 1 তারিখে মাইনে পায় না? আগে তো ভাবতে হতো এ মাসের মাইনেটা পাবো কিনা ঠিক মতো। অসুবিধা থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীদের জন্য 16 পে কমিশন, যেটা আমরা 6 পে কমিশন তৈরি করেছিলাম, এবং 16 সম্ভবত 6 পে কমিশন তৈরি করেছিলাম, এবং সেই অনুযায়ী তারা সুযোগ সুবিধা পেয়েছে। বাদবাকি আমাদের এখানকার সরকারি কর্মচারীরা ব্যাংককে ঘুরতে যেতে পারেন, 10 বছরে একবার মালয়েশিয়া যেতে পারেন, তারা শ্রীলঙ্কায় যেতে পারেন, বাংলাদেশ যেতে পারেন, ভুটান যেতে পারেন, তাদের এসব সুযোগ আছে, এবং 5 বছরে একবার বাইরেও যেতে পারেন। আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রী একটার পর একটা তার বক্তব্য, এবং রাজ্যের বাজেট অধিবেশন পেশের দিন যখন তিনি এই 3% প্লাস 3% 6% ডিএর কথা ঘোষণা করলেন,
সেই সময় এই যে ঘোষণা, তাতেও কিন্তু একটা বড় সড় বিতর্ক তৈরি হয়েছিল, কারণ বিরোধীরা আজও বলেন যে একটা চিরকুট এলো, তারপর চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণাটা করলেন যে 3% আরও ডিএ দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে এই ডিএ এখন রাজ্যের জ্বলন্ত ইস্যু। যে 6%-এর কথা বলা হচ্ছে, কিছুদিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 105% ডিএ দিয়ে দিচ্ছি, আর কি চাই, আমার মাথাটা কেটে নেবেন। এরপর চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী, তিনি বলেছিলেন 99% ডিএ দেওয়া হয়ে গিয়েছে, আর কি চাই। সত্যি তো, এই যে এই প্রশ্নগুলো বিধানসভার ভেতর থেকে করা হয়, বিধানসভার থেকে তো একটু দূরে শহীদ মিনার, সেখানে যারা বসে রয়েছেন তারা কি শুনতে পান না? বোধহয় শুনতে পান। আর এইগুলো শোনার পরেই তাদের ক্ষোভের আগুনে বোধহয় আরেকটু ঘি ঢালা হয়, কারণ তাদের আরো চোয়াল শক্ত হয়, আরো তারা বলেন যে আমরা এবার কিন্তু আরো ঝাঁঝ বাড়াবো। আর সেই ডিএ কে হক বলে যারা মানতে নারাজ, সেই মুখ্যমন্ত্রী যিনি ডিএ কে হক বলেই মানেন না, কেন্দ্রের হারে ডিএ দেওয়াটাই প্রোটোকল, তা মানতেই চায় না রাজ্য। ডিএ হক নয়, ভালোবাসার দান। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে এখন তেড়ে ফুঁড়ে আক্রমণে নেমেছেন বিরোধীরাও। ওরম ভালোবাসার দরকার নেই। তোমার কে ভালোবাসতে বলেছে? তুমি যেমন তোমার ভাইপোকে ভালোবাসছো সেটাই বাসো। আমরা আমাদের অধিকার চাইছি, রাজ্যের মানুষ তার অধিকার চাইছে, সরকারি কর্মচারীরা তাদের অধিকার চাইছে, ভালোবাসা তো চাইছে না। তোমার ভালোবাসা নিয়ে লাভ নেই। ভালোবাসা দেবার জন্য বাংলায় অর্পিতা, তারপরে কি নাম, হৈমন্তী, সোমা, এরা আছে, বাংলার মানুষকে ভালোবাসা দেবে। তুমি কাজ দাও। দুর্নীতির ক্ষেত্রে সামনের সারির ব্যক্তিত্ব হচ্ছে মুখ্যমন্ত্রী, তৃণমূলের দলের সুপ্রিমো। স্বাভাবিকভাবেই তিনি এখন বলছেন এই টাকা নেই, আমার কাছে নেই। আপনার হাতে নেই মানে কি? সরকার জনগণের টাকা, অর্থ বরাদ্দ আছে, সেই অর্থ আপনি নানা দিকে অপচয় করছেন, সে ডাইভার্ট করছেন, যেখানে দেওয়ার কথা না সেখানে দিচ্ছেন। কোথায় কোথায় বাজেটে বক্তৃতায় মন্ত্রিসভা থেকে যা অনুমোদিত হলো, সেই অনুমোদিত বক্তৃতায় 3% ডিএর কথা নেই। আপনি একটা স্লিপ ধরিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী নিজের দলের যারা তাদের আমচা চামচা চাকর বাকর আছে তাদেরকে বলবেন। সরকারি চাকরিজীবীরা তাদের আমচা চামচা চাকর বাকর না, তারা হকের দাবি করছেন। হাইকোর্টের অর্ডার আছে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেই মর্মে থেকে অর্ডারগুলো আছে। অর্ডারগুলো পড়লে মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন। আর এখন সুপ্রিম কোর্টে আসছেন, বুঝতেই পারছেন বেগতিক অবস্থা, ওই জন্য এই ধরনের কথাবার্তা বলছেন। শুধু ডিএ নয়, হাইকোর্টের নির্দেশে চাকরিচ্যুতদের পাশে দাঁড়িয়ে রাজ্যবাসীকে অবাক করে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার কথায় চাকরি বাতিল করা ঠিক নয়, এমনকি চাকরিচ্যুতদের জন্য বিকল্প ব্যবস্থার কথাও শোনা যায় তার গলায়। এখানেই প্রশ্ন, ঘুষ দিয়ে যারা চাকরি পেলেন তাদের চাকরি বাতিলে কেন মত কাঁদছে মুখ্যমন্ত্রীর? দিনের পর দিন ধর্মতলায় যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, তাদের জন্য কেন মন ব্যাকুল হয় না মুখ্যমন্ত্রীর? মুখ্যমন্ত্রীর বক্তব্যের জেরে এই সব প্রশ্ন এখন উঠছে দিকে দিকে। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী, দেখুন। আমি তো বলছি, আমি যদি কোনো অন্যায় করি, আপনারা আমার গালে যদি দুটো চড় মারেন, আমি কিচ্ছু মনে করব না। যদি আমি দেখি ইয়েস আমি গিলটি, আমি জীবনে জেনে শুনে কোনো অন্যায় কারো করিনি। ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। আর এখন রোজ কথায় কথায় 3000 চাকরি বাদ, 4000 চাকরি বাদ। কেউ যদি নিচে তলায় অন্যায়ও করে থাকে, আমাদের এখানে গণতান্ত্রিক দল, তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে, আমি ন্যায় পথে থাকবো, আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমার চিরকালের স্বভাব। কিন্তু আমি একটু ভেবে দেখতে বলবো, কালকেও দুজন সুইসাইড করেছে, হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কি? হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হচ্ছে ভুয়োদের, সেই পরিসংখ্যানের দিকে একবার নজর দেব আমরা। 21শে সেপ্টেম্বর 2022 গ্রুপ সি তে 300
কথা সামনে এসেছে, কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলছেন গতকাল সেই জায়গাটা, সেই পার্টটা আরও একবার বলবো আমরা, যেখানে তিনি একদম কোট আনকোট বলছেন, আমি যখন ক্ষমতায় এসেছিলাম সেই সময় সিপিএম এর কোনো ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? সরাসরি প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে হাইকোর্টের তরফ থেকে, হাইকোর্টের নির্দেশে। এই যে আমরা এতগুলো কথা বলছি, যেখানে বলা হচ্ছে যে এত এত মানুষের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট, আদালত, তাহলে এই সিদ্ধান্তটা সেটাকেই কি কোথাও গিয়ে বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্নটা উঠে আসছেই। আর সেই সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও উঠছে, আদালতের যে সিদ্ধান্ত তাকে যেরকম প্রশ্ন করছেন কিনা এই কথাটা উঠছে, সেই সঙ্গে আরেকটা প্রশ্ন উঠছে, এটা কি আদালত অবমাননা নয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যখন তিনি সরাসরি এই প্রশ্ন করছেন? এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই ধরনের কথা বলছেন, অনেকেই প্রশ্ন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আদালত অবমাননা করছেন নাকি? এই প্রশ্নটা তো উঠবেই, এই প্রশ্নটা উঠেওছে। মুখ্যমন্ত্রী ডিএকে বলছেন ভালোবাসার দান, এদিকে অযোগ্যদের চাকরি বাতিলেও মন কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি নৈতিকতার চূড়ান্ত একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে রাজ্য সরকারের মধ্যে। চাকরিচ্যুতদের প্রতি মুখ্যমন্ত্রীর প্রীতি, সহমর্মিতা অবাক করার মতো। কিন্তু কেন অযোগ্যদের হয়ে কথা বলতে হচ্ছে সরকারকে? কেন ডিএকে বলতে হচ্ছে ভালোবাসার দান? কেন? এটা যে একটা অধিকার, যে অধিকারের কথাটা তারা যখন চাকরি নিয়েছেন এই রাজ্য সরকারি কর্মীরা তখন থেকেই জানে, সেটা কবে ভালোবাসার দান হয়ে গেল? আজকে 2023-এ এসে কেন রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখ থেকে শুনতে হচ্ছে এটা তো ভালোবাসার দান, ভালোবেসে দেব, যখন সময় হবে ঠিক দেব? আগেও বলেছেন, এরপরে গতকালও আমরা বলতে শুনলাম। কিন্তু কেন অধিকারটাকে ভালোবাসার দান বলে ভাবতে হচ্ছে কেন? সরকারের নীতিবোধ কি তাহলে অস্তাচলে চলে গেছে? নাকি ডিএ আন্দোলনে হাঁসফাঁস অবস্থার পর চাকরিচ্যুতদের রাস্তায় নামার আশঙ্কা করছে শাসক দল? জোড়া ফলা সেই আশঙ্কাটা কি থেকে যাচ্ছে? একদিকে ডিএর জন্য ধর্মঘট দেখে নিয়েছি আমরা, সর্বাত্মক ধর্মঘট, কর্মবিরতির পর ধর্মঘট, এখনো পর্যন্ত অনশন আন্দোলন চলছে। আর অন্যদিকে যাতে যারা বেআইনিভাবে ঘুরপথে বেনিয়ম করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে সুরক্ষিত হয় সেই আর্জি জানাচ্ছেন। এটা সম্ভব? এটা কোনোদিন কোনো নীতি থাকলে, মূল্যবোধ থাকলে, নৈতিকতা থাকলে এই প্রশ্ন করা যায়? নাকি অভিভাবক হিসেবে এটা বলতে হয় যে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, এটাই তো নিয়ম? চাকরিচ্যুতরা আজ ঘুষের টাকা ফেরতের দাবিতে রাস্তায় নামলে তা শাসকের পক্ষে সামাল দেওয়া মুশকিল হবে। তাই কি আগে ভাগেই বার্তা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী? এই সব প্রশ্ন নিয়ে ডিবেট শুরু করার আগে দেখে নেব আমাদের বিশেষ প্রতিবেদন। আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের একে একে চাকরি বাতিল হচ্ছে। গ্রুপ সি থেকে গ্রুপ ডি পরপর বাতিল হচ্ছে চাকরি। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায় চাকরিচ্যুতদের জন্য সহানুভূতির সুর। আমি তো বলছি, আমি যদি কোনো অন্যায় করি আপনারা আমার গালে যদি দুটো চড় মারেন আমি কিচ্ছু মনে করব না। যদি আমি দেখি ইয়েস আমি গিলটি, আমি জীবনে জেনে শুনে কোনো অন্যায় কারো করিনি। ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে, আমি ন্যায় পথে থাকবো, আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমার চিরকালের স্বভাব। কেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অযোগ্যদের চাকরির পক্ষে সওয়াল করতে হচ্ছে? তাহলে কি এবার চাকরিচ্যুতদের পথে নামার আশঙ্কা করছে শাসক? ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিলে মন কাঁদছে মমতার। আর যারা দিনের পর দিন রাস্তায় বসে যাদের হকের চাকরি চুরি গিয়েছে তাদের বেলায় মন কাঁদে না কেন মুখ্যমন্ত্রীর? ক্ষোভে ফুঁসছেন পথে বসে থাকা যোগ্য চাকরি প্রার্থীরা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জবাবই চাইছি যে আমরা 9 বছর ধরে কার অন্যায়ের শাস্তি পাচ্ছি, কার দোষে আমরা দোষী হয়ে পড়ে রইলাম 9 বছর ধরে রাস্তাতে। আমাদের পরিবার নেই, আমাদের জীবনটা জীবন নয়, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মুহূর্ত নেই। তিনি একটা সাংবাদিক পদে থেকেও এই ধরনের কথাবার্তা যে বলে, এটা তো আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গের সব মানুষ টান্ড, মানে অবাক হয়ে গেছেন তিনি এই ধরনের ভাষা কিভাবে বলতে পারেন। চুরির চাকরিতেও মুখ্যমন্ত্রীর সহানুভূতি, এর সঙ্গে দোসর রাজ্য সরকারের ডিএ নীতিও। মুখ্যমন্ত্রীর কথায় ডিএ হচ্ছে ভালোবাসার দান। 6 পে কমিশন অনুযায়ী যে টাকা রেকমেন্ড করেছে 6 পে কমিশন আমরা দিয়েছি।
আপনারা যদি বলেন কাজ করবেন রাজ্য সরকারে আর কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিতে হবে, তা তো হয় না। স্টেটের স্ট্রাকচার আলাদা, সেন্ট্রালের স্ট্রাকচার আলাদা। আমি স্টেট গভর্নমেন্ট, হ্যাঁ আমার যদি ক্ষমতা থাকে আমি ভালোবেসে দিই, নিশ্চয়ই দেবো। মুখ্যমন্ত্রী ডিএকে বলছেন ভালোবাসার টান, অযোগ্যদের চাকরি বাতিলেও তার মন এখনো ব্যাকুল। নীতি নৈতিকতার এমন গঙ্গা যাত্রা এর আগে কখনো রাজ্যবাসী দেখেছেন কি? সেটাই এখন বড় প্রশ্ন। প্রশ্ন রয়েছে আরো, কেন চাকরি বাতিলের বিপক্ষে রাজ্য? কেন চাকরিচ্যুতদের হয়ে বলতে হচ্ছে রাজ্যকে? চাকরিচ্যুতদের পথে নামার আশঙ্কা শাসকের? ঘুষের টাকা ফেরতের দাবি উঠবে এবার? হকের ডিএ কিভাবে শাসকের ভালোবাসার দান? ডিএ ব্যর্থতার দায় নিতে হবে রাজ্য সরকারকেই। রিপাবলিক বাংলা। হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কি? আমরা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হলাম, আর সেই জায়গা থেকেই আজকে আমরা আমাদের ডিবেট শুরু করব। আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন আগে তাদের সঙ্গে আলাপ সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহিড়ী, রয়েছেন আমাদের সঙ্গে বাদল দেবনাথ তৃণমূল সমর্থক, রয়েছেন আরএসপি নেতা মোহাম্মদ সফিউল্লাহ, রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, এবং আমরা পেয়ে গিয়েছি ডিএ আন্দোলনকারী একেবারে শহীদ মিনারের মঞ্চ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে এসেছেন চন্দন চ্যাটার্জি, সেই সঙ্গে চাকরি প্রার্থী শহীদুল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম করব, এবং সবার আগে আমি বাদল বাবুর কাছে যাব। বাদল দেবনাথ তৃণমূল সমর্থক, তৃণমূলের এই মুহূর্তে যে অবস্থান সেইটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো। কারণ একদিকে ডিএকে অধিকার বলে মানতে নারাজ শাসক দল, তারা বলছেন ভালোবাসার দান যখন সময় হবে নিশ্চয়ই ভালোবেসে দিয়ে দেবো। আর যারা সরকারি কর্মী তারা বলছেন যে কিসের ভালোবাসা, এটা তো আমাদের প্রাপ্য অধিকার, যার জন্য আজকে আমরা 48 দিন ধরে রাস্তায় বসে আছি। আর অন্যদিকে যারা ঘুরপথে চাকরি পেলেন তাদের চাকরিটা মশাই বাঁচাতেই হবে, না হলে যে হাহাকার করতে হবে অনেককেই। কাকে কাকে সে বিষয়ে আমি আর বলছি না। এরকম দুরকম অবস্থান হঠাৎ করে বুঝতে বড় অসুবিধা হচ্ছে। বাদলবাবু একটু যদি বলেন আমাদেরকে কোনটা ঠিক, কোন অবস্থানটা ঠিক? বিশাখা, শুভ সন্ধ্যা। তার আগে বলি, তুমি এরকম নিষ্ঠুর হয়ে গেলে কেন? 15 মিনিট ধরে যা শোনালে সব দিদির এগেনস্টে, আর কারোর ভুল আপনি একটা এমন দিন দিন না যেদিনটা আমরা শুধুমাত্র সবকিছু শাসক দলের প্রো সবকিছু বলতে পারবো, সেদিনই যেদিন দেখবো সত্যি চোখের সামনে আর কোনো কিছু অভিযোগ তোলার নেই। আমরা আমাদের সোনার বাংলাকে সোনার বাংলার মতো করেই দেখতে চাই। বাদলবাবু সেই সুযোগটা করে দিন না, আর আমার প্রশ্নের উত্তর দেবেন প্লিজ। নিশ্চয়ই উত্তর দেবো, কেন এত নিষ্ঠুর হয়ে গেছো তুমি? তোমার পুরো কথার মধ্যে দিয়ে আর দিদির বক্তব্য, কিন্তু আমি বারবার বলছি আর বাংলা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দিদির যে 72টা প্রকল্প সারা বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত পাচ্ছে, সরকারি কর্মচারীরা যে মাস মাইনে প্রথমে যে 1 তারিখে যে বেতনটা পাচ্ছে, যেটা চলবে, সেই কথাগুলো তোমরা একটাও দিদির ভালো কথা তোমরা বলতে পারো না। বারবার তোমাদের একটাই কথা, দিদির এগেনস্টে বা তৃণমূল সরকারের এগেনস্টে কি বলা যায় সেটাই তোমাদের চ্যানেলে, এবং তোমরা আমার আমরা বলতে চাই আমাদের রাজ্যে প্রচুর প্রকল্প আছে, আমাদের রাজ্যে প্রচুর স্ত্রী আছে, সাথী আছে, কিন্তু যারা 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 কাজগুলো করেন, সাথী স্ত্রী এগুলো যারা দরজায় দরজায় পৌঁছে দেন, তাদের অধিকারটা কোথায় সেটাই আমার প্রশ্ন। বাদলবাবু এদিক ওদিক ঘুরবেন না প্লিজ, আমাদের এত সময় নেই যে আপনাকে সব সময় দিয়ে দেবো। আপনি প্লিজ ডিরেক্টলি কোয়েশ্চেনের আনসারটা দিন। আপনি শুনেছেন আমার প্রশ্ন, বলুন। এটাও একটা উত্তর, এটা উত্তর, কিন্তু বাইপাস করা উত্তর। আমি ডাইরেক্ট আনসার চাইছিলাম। আপনি যদি উত্তর দিতে অপারগ হন তাহলে আমি অন্য গেস্টের কাছে যাই। ডিএ সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী, আমি তার মানে বলছি না যে ডিএ দেওয়া হবে না। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী ডিএ হচ্ছে অনুদান। সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস করেছিল যে মূল্যবৃদ্ধি বছরে 2 বার মূল্যবৃদ্ধির জন্য যখন ফেডারেশনরা আন্দোলন করে কংগ্রেস গভর্নমেন্টের আমলে, তখন একটা সিদ্ধান্ত হয় ডিএ বছরে 2 বার দেওয়া হবে, অল সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। কিন্তু সুপ্রিম কোর্টের অনুযায়ী এটা কোনো রুলস নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট বা অল স্টেট গভর্নমেন্ট নাও দিতে পারে ডিএ। তার মানে আমি বলছি না যারা আন্দোলন করছেন তারা ডিএ পাবেন না, তার মানে এটা আমাকে তোমার বক্তব্যের মধ্যেই আমি এই তোমার আইনের কথা তোমার বললাম। আর একটা কথা, দিদি যে চাকরির কথা বলেছে, আপনি যে কথাটা বলছেন, আজকের দিনে আমাদের এখানে চন্দন বাবু রয়েছেন, চন্দন চ্যাটার্জি একেবারে মঞ্চ থেকে অবস্থান মঞ্চ থেকে এখানে এসেছেন, আপনার কথা শুনে তার তো চোখ কপালে উঠেছে। বাদল বাবু একটু দাঁড়াবেন, আমি ফিরদৌস শামীমের কাছে আসবো, আইনজীবীর কাছে। আমি প্লিজ, আমি একটুখানি ক্লিয়ার হতে চাইবো।
কথাই বলে আমি দিয়ে এটাই যায়। জানতে চাই যে সুপ্রিম কোর্টের কোন ভার্ডিক্টে কি বলা হয়েছে এবং রাজ্য সরকার চাইলে ডিএ নাও দিতে পারে, এই কথাটা সুপ্রিম কোর্টে বা আমাদের সংবিধানের কোন ক্লজে কোন ধারায় বলা হয়েছে? একদমই না, দেখুন প্রথমেই বলি উনি যা ইচ্ছা সুপ্রিম কোর্টের নাম করে করেছে একটা বলে দিলে হয়ে গেল নাকি। যাই হোক, যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত মৌলিক অধিকার, ভাই এটা আপনার সাবজেক্ট না, একটু চুপচাপ বসুন না, সারাদিন তো নাটকবাজি করেন, চুপচাপ বসুন শুনুন। কি আশ্চর্য কথাবার্তা, মিথ্যে কথা বলবেন, ডিএ মিথ্যা কথা বলবেন। কর্মচারীদের, আপনি আরে ভাই মিথ্যে কথা, আদালতের দ্বারে 6 বার জিতেছি, আবার কি কিসের মিথ্যা কথা রে ভাই? আমি মিথ্যা কথা বলছি? ওরকম বাদল ফাদল ওরকম এটা ওরকম অনেক সুপ্রিম দেখেছি। কোর্টের চুপ করুন তো, ডিএটা চুপ করুন তো মশাই, যেটা আপনার সাবজেক্ট নয় চুপ করুন মশাই। নাটকবাজি করুন, যেটা আপনার চুপ করুন সাবজেক্ট মশাই। সেটা নিয়ে বক্তব্য চুপ রাখবেন। করুন মশাই। সুপ্রিম কোর্টে আপনি এটা মিথ্যা কথা বলবেন, বলে দিলে আমাকে সুপ্রিম শুনতে কোর্টের হবে। আইন, সুপ্রিম কোর্টের আইন বলে কিছু হয়? ডিএটা হয়, বোকা ডিএটা বোকা বোকা কথা বলছেন। ডিএটা আইন আচ্ছা, হোক। বাবুবাবু, কি শুনুন না, কথা বলছেন আপনি তো অনেকক্ষণ সুপ্রিম কোর্টের বললেন। আইন বলে একটা আইন বলে দিল, বোকা বোকা। না না, আপনি 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 ওনার বক্তব্যটা কি? যাই হোক, ডিএ আপনি বড় জ্ঞানী আর বাকিরা সব যাই হোক, বোকা। ডিএ কর্মচারীদের আইনসঙ্গত মৌলিক অধিকার এটা আদালতের দ্বারে 6 বার লেখা আছে? প্রতিষ্ঠা পেয়েছে। কোথায় ফলে লেখা আছে? ডিএ কর্মচারীদের যে All আইনসঙ্গত Supreme Court, all অধিকার service rules সেটা দেখান। প্রতিষ্ঠা পাওয়ার Central পরে government-এর service রাজ্য rules সরকার দেখান। 6 বার, আরে ভাই এ কে রে All ভাই? state government-এর service কে rules রে আপনি ভাই? দেখান যে কোথায় লেখা আছে ডিএ। আরে ভাই 6 বার হেরেছেন রাজ্য সরকার। কোন আপনারা আইনে লেখা আপনি আছে? দাঁড়িয়ে যান না রাজ্য All সরকারের হয়ে। service rule বলছি তো আমি। আপনার All থেকে বড় বড় service rule ইয়েরা দেখান। ব্রিফ না, না, বলার আপনি all যোগ্যতা নেই আইন। ডিএ আরে মশাই ব্রিফ বয় যোগ্যতা তৈরি করুন। কোথায় লেখা আছে আপনি বলুন। কোথায় লেখা? কোন ধারায় আরে লেখা ভাই আছে? 6 বার বলুন না। হেরেছেন, লেখা নাই যে এমনি হেরে গেলেন 6 বার। আমি একদম পিনপয়েন্টে একটা প্রশ্ন করতে চাইবো, ডিএ আন্দোলনকারীর কাছেই আসবো। এই ঝগড়া বোধহয় থামার নয়, ডিবেট চলতেই থাকবে, সেই জায়গা থেকেই তার মানে আমি আমরা বলছি না যে ডিএ আপনি পাবেন না। আমরা আমরা আচ্ছা, আমি এই জায়গা থেকে যোগ্যতা আচ্ছা ঠিক আছে, আমরা পার্সোনাল জায়গায় আসছি না, আমরা একেবারে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে ডিএ রাজ্য সরকার না দিলেও পারে, সেটা তার ইচ্ছাধীন, এরকম কথা বাদল দেবনাথ বলছিলেন তৃণমূল সমর্থক হয়ে। আমি ফিরদৌস শামীমকে 30 সেকেন্ডস দেবো, এর কংক্রিট আনসারটা চাই আমি। এই যে 30 ডিএ seconds। কর্মচারীদের, আরে চুপ করুন না মশাই, আবার ডিএ কর্মচারীদের আইনসঙ্গত মৌলিক অধিকার এটা আদালতের দ্বারে বারবার প্রতিষ্ঠা পেয়েছে। এখনো পর্যন্ত রাজ্য সরকার বড় বড় অ্যাডভোকেট দাঁড় করিয়ে 6 বার হেরেছে। সেখানে বাদল সরকারের মতো ওইরকম লোক ছিল না নিশ্চয়ই। ঠিক আছে, যাই হোক, 6 বার হেরেছে রাজ্য সরকার। ডিএ কর্মচারীদের আইনসঙ্গত মৌলিক অধিকার এটা আদালতের দ্বারে প্রতিষ্ঠা পেয়েছে। এটা কেন পেয়েছে? তার কারণ রোপা রুলস 2009, যেটা বামফ্রন্ট সরকারের আমলে তৈরি একটা আইন, সেখানে নির্দিষ্টভাবে বলা ছিল ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এই মূল্যবৃদ্ধির যে সূচক প্রতিদিন বাড়ছে, এই প্রতিদিন বাজারে মূল্যবৃদ্ধি ঘটছে, তার সঙ্গে সাযুজ্য রেখে ডিএ দিতে হবে। ঠিক এটা এই পরিষ্কার আইন এবং এই সেই জায়গাটাকে আপনি পরিষ্কার আইনের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন, ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা করে করলেন। আদালত 30 বলেছে সেকেন্ড সময় শেষ হয়ে গিয়েছে। কর্মচারীদের আইনসঙ্গত মৌলিক অধিকার এবং তার উপর ভিত্তি করে আদালতে 6 বার হেরেছেন। তারপরে হারার পরে এখন সুপ্রিম কোর্টে গেছে। আপনি আমাদের বুঝিয়ে দিলেন এবং সেই যে আমি এখনো পর্যন্ত যেটা বুঝলাম, আশা করি বাদল বাবুও বুঝেছেন, তার যে কনসেপশন ছিল বা মিসকনসেপশন ছিল, হয়তো তার মধ্যে প্রশ্ন আছে। আসবো যাদের বোঝাটা ভীষণভাবে দরকার তাদের কাছে এবার আসি। চন্দন চ্যাটার্জি, ডিএ আন্দোলনকারী, তার কাছে আসবো। ফিরদৌস শামীম, একটু প্লিজ আমি চন্দন বাবুকে একটু প্রশ্ন করি। আজকের দিন নিয়ে 48 দিন ধরে অবস্থান চলছে শহীদ মিনার চত্বরে। আপনারা দীর্ঘ আন্দোলন করছেন, অনশনও করছেন বহু মানুষ। তো সেই জায়গা থেকে যখন শুনলেন গতকাল মুখ্যমন্ত্রী বললেন ভালোবেসে দিতে যখন পারবো নিশ্চয়ই দেবো, ভালোবাসার দান ডিএটা মেনে নিচ্ছেন? একদমই মেনে নিচ্ছি না, কারণ হাইকোর্ট রায় দিয়েছে এটা কর্মচারীদের অধিকার। আর শুধুমাত্র কয়েকটা টাকা বাড়ানোর জন্য আমরা এই লড়াইটা করছি না। কর্মচারীদের যে অধিকার, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠার দাবিতে, সেই অধিকারকে অর্জনের দাবিতে আমরা এই লড়াইটা শুরু করেছি। আর ভালোবাসার দান, এটা কি ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তা? একজন প্রশাসনিক সর্বময় কর্তৃ হয়ে, মুখ্যমন্ত্রী হয়ে এই কথা বলতে পারেন? ভালোবাসার দান ভালোবেসে আমি দেব? আপনি কি টাকাটা আপনার বাড়ির থেকে দেবেন টাকাটা? তাহলে কেন ভালোবাসার দান? আর কর্মচারীরা আপনাকে ভালোবাসে বলেই আপনার বাংলা এগিয়ে বাংলার যে আপনি প্রকল্পগুলো নিয়ে যাচ্ছেন, সেগুলো কর্মচারীদের দৌলতে। কর্মচারীরা আপনাকে ভালোবাসে। আপনার ভালোবাসার দান বা দয়ার দান আমরা চাই না। আমাদের হকের দাবিটা আমরা আদায় করেই নেব এবং রাস্তার আন্দোলন থেকে সেটা বুঝে নেব। আপনি বাঁচার জন্য সুপ্রিম কোর্টে গেছেন জনগণের বহু টাকা খরচ করে। আপনি আবার আজকে বলছেন চাকরির ইস্যু, চাকরি যাদের গেছে তাদের চাকরি ফেরত দিয়ে
চাকরি কেন খাবেন? চাকরির ইস্যুটায় আমরা আসছি আমরা জানি যে আপনাদের দুটো মূল ইস্যু, একটা হলো বকেয়া ডিএর দাবি এবং স্বচ্ছ ভাবে নিয়োগ করতে হবে শূন্য পদে। আমি চাকরির ইস্যুটায় আসবো, কিন্তু তার আগে ডিএ নিয়ে আপনি যে কথাটা বললেন তার কাউন্টার আমরা পেয়েছিলাম বাদল দেবনাথের কাছে। আমরা আর একবার বাদল বাবুর কাছে যাব। আমরা আইনজীবীর কথা শুনলাম, ডিএ আন্দোলনকারী, তিনি যে কথা বললেন একেবারে নস্যাৎ করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর দাবি, এবং আপনি কিছুক্ষণ আগে একজন সমর্থক হিসেবে দলের তরফ থেকে যে কথা বললেন সেটাও নস্যাৎ করা হলো। এবার আপনাকে 30 সেকেন্ডস দিচ্ছি, আপনার প্রতিক্রিয়া নেব। বাদল বাবু। বিশাখা, আমি দায়িত্বের সঙ্গে বলছি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট অল স্টেট গভর্নমেন্টের কোনো সার্ভিস রুল অ্যাক্টে এবং আগে যে ব্রিটিশ আইন ছিল কোথাও লেখা নেই ডিএ, তখন সেই সময় ছিল না, কোথাও লেখা নেই যে ডিএ কে অনুদান হিসেবে ধরা হয়েছে। কিন্তু ডিএ যে হক, যে মৌলিক অধিকার, এটা নেই। তবে উনি এটা ঠিক বলেছেন যে হাইকোর্টে রাজ্য সরকার হেরেছে বা সুপ্রিম কোর্ট হেরেছে, এটা ঠিক কথা। এটা বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হারতে পারে। তার মানে এই নয় যে সার্ভিস রুলে কোথাও লেখা আছে এটা মৌলিক অধিকার। তার মানে আমি এটাও বলছি না যে আপনি ডিএ পাবেন না বা ডিএ আমাদের সরকার ডিএ আপনাকে দেবে না, কারণ বর্তমান পরিস্থিতির উপর দিদি দিতে পারছে না। কিন্তু বলেছে আপনার সময়টা শেষ হয়ে গিয়েছে, 30 সেকেন্ড সময় ছিল, আপনার সময়টা শেষ হয়ে গিয়েছে। আপাতত আমরা আবার আপনার কাছে ফিরবো, কিন্তু এই মুহূর্তে আমাদের প্যানেলে আরো যারা রয়েছেন একটু তাদের কাছে যাই। আপনি যেটা বললেন তার প্রতিক্রিয়া তো তাদের কাছেও নিতে হবে। আমি একবার আরএসপি নেতা মোহাম্মদ সাফিউল্লাহর কাছে যাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাই যে যেটা আপনি শুনছেন বা যা চোখের সামনে দেখছেন, দুটো কি কোথাও গিয়ে এক করা যাচ্ছে? বাদলবাবু বলছিলেন এবং বিষয়টাকে একদম আইনগত দিক থেকে শামীম দা ক্লিয়ার করে দিলেন। আমি বাদলবাবুকে একটা প্রশ্ন করব। 2009 সাল 7ই ফেব্রুয়ারি, তখন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ চোরেদের সরকার তখন হয়নি। সেই সময় রানী রাসমণিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তৎকালীন শাসক দলের তৎকালীন নেত্রী, বিরোধী নেত্রী হিসাবে, আরে বাবা থামুন না আপনি, একটু থামুন একটু থামুন, নেত্রী 2009 সালের 7ই ফেব্রুয়ারি রানী রাসমণিতে দাঁড়িয়ে এ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সেই সময় ডিএর জন্য কি বলেছিলেন সেটা একটু মনে করে দেখুন। আর আজকে দাঁড়িয়ে আপনার নেত্রী কেন দ্বিচারিতা করছে? কোন স্পর্ধায় বলে যে ডিএ কে তাকে ভালোবাসার দান? কোন স্পর্ধায় বলে রাজ্যের সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার দিয়ে? আপনি কে বলার এটা? আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে সওয়াল করুন, কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা কলকাতার অবস্থান করছে, তাদের ডিএর হকের চাকরি, হকের দাবি তারা আদায় করে নেবে। তার জন্য আপনার কাছ থেকে আইন তাদেরকে জানতে হবে না, আপনার কাছ থেকে আইনি ব্যাখ্যা তাদের দরকার নেই। আপনার নেত্রী কত বড় চোর, আপনার দলের নেতারা তারা কি করছে সেটা অধিকার। মানুষের দাবি, মানুষ আন্দোলন করতে পারে, ডিএ নিয়ে আন্দোলন করতে পারে, যে কোনো মানুষ রাজ্য সরকারের কাছে তার দাবির কথা জানাতেই পারে। আন্দোলন করতে পারেন, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। আবার যারা ধর্মঘট করেছিল, আমি ফিরদৌস বাবু একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, যারা ধর্মঘট করেছিলেন 10ই মার্চ তাদেরকে শোকজ নোটিশও দেওয়া হয়েছে, চিঠি দিয়ে বলতে হবে যে কেন তারা আসেননি এবং যা যা বলা হয়েছিল আমরা জানি শর্তগুলো কি। তার জন্য যৌথ মঞ্চের তরফ থেকে চন্দন দ্বারা তারা বলছেন যে উত্তরও দিচ্ছেন। যাই হোক, আমি চাকরির বিষয়টাতেও এবার আসি। আমরা আজকের প্যানেলে দুটো বিষয়কে সামনে রেখেছি। একটা হলো ডিএর জন্য লাগাতার চলছে ধর্ণা, লাগাতার অবস্থান চলছে, আর অন্যদিকে সেই চাকরি চুরি গিয়েছে বলে যারা রাস্তায় 750 দিনের কাছাকাছি বসে আছেন তাদেরকে গতকাল একটা খুব সুন্দর উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যখন তিনি একটা প্রশ্ন করেছিলেন যে কারোর চাকরি খাওয়া কেন হচ্ছে, কারোর চাকরি প্লিজ খাবেন না, চাকরি চলে গেলে কি হবে? কাদের কথা বলছেন? যারা বেনিয়ম করে চাকরি পেয়েছে, যারা বেআইনিভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, বলা ভালো যারা চাকরি চুরি করেছে। তো আমি এই বিষয়টা একটু রাজস্বীর কাছে আসি। রাজস্বী, আজকে আমরা জানি যে আমাদের বাবা মারা, অভিভাবকরা সবসময় বলেন যে কোনো অন্যায় দেখলে তাকে সপাটে চর মেরে হোক, যেভাবেই হোক প্রথম থেকে সমূলে বিনাশ করতে হবে। কিন্তু আমরা কি শুনলাম? রাজ্যের অভিভাবিকা তিনি বলছেন যে কেন চাকরি যাচ্ছে, এবং আরো ভালো করে বলি সিপিএম এর কোনো ক্যাডারের চাকরি খায়নি, তোমরা কেন খাচ্ছ? বাদলদা শুরু করলেন, বেশ একটা গান মনে পড়ে গেল, মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেব না। কেমন একটা কাতর আকুতি অনুভূতি, ঠিক যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় গতকালকে শোনা গেল। হ্যাঁ, খুব ভালো কথা, ডিএটা তো মৌলিক অধিকার নয়, কিন্তু চুরি করাটা মৌলিক অধিকার। তৃণমূলের কনস্টিটিউশনে হয়তো লেখা আছে, তাই জন্যই বোধহয় গোল গোল করে জবাব ওনাকে ঘুরিয়ে দিতে চাচ্ছে। আর একটা কথা, মমতা ব্যানার্জি তো
সওয়াল করবেন বলেছিলেন। উনি তো MA BEd LLB না কি সব আছে, আমি ভুলে যাচ্ছি, অত মনে থাকে না, আমার মা অত পড়াশুনো তো নেই ওনার মতন। তো উনাকে কোর্টে গিয়ে সওয়াল করতে বলুন, কোর্ট বলে দেবে কি আইন আছে না আছে। ফিরদৌসদার কতটুকু জানেন বলুন? হ্যাঁ, বাদলবাবু অ্যাসিস্ট করবেন। আর বাদলবাবু ব্রিটিশ রুলের সঙ্গে সঙ্গে তার সাথে সাথে মুঘল, চোলা, চালুক্য, পাল ইত্যাদি বংশ, ওই সময়টাও ডিএ নিয়ে কী ছিল সেগুলো বললেও আমরা বাদ হতে হব। তো যাই হোক, আমরা সংবাদ মাধ্যমে দেখলাম বৃষ্টি মুখার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাকি তিনি আবার সম্পর্কে ভাইজি, তার চাকরি গেছে। তার সঙ্গে সঙ্গে গেছে শালবনীর তৃণমূল বিধায়ক এবং মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতো, ধনিয়াখালীর তৃণমূলের বিধায়িকা অসীমা পাত্রের ভাগ্নি অর্পিতা বারিকের কন্যা রনিতা বারিক, মাথাভাঙা 2 নম্বর ব্লকের তৃণমূল যুব সহসভাপতি মদন বর্মন, রিষড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মৃত্যুঞ্জয় মেটের স্ত্রী টুম্পা বাকুলি, সাগর বিধানসভার উপপ্রধানের কন্যা প্রিয়াঙ্কা জানা, ডায়মন্ড হারবার পৌরসভার ওয়ার্ডের তৃণমূলের বর্তমান কাউন্সিলর অমিত সাহা, উত্তর 24 পরগনার কয়েকটা পড়ে দিই বাদলদার সুবিধা হবে, রেহানা খাতুনের স্বামী আব্দুল ওদুদ এবং সাগর বিধানসভার উপপ্রধানের কন্যা মধুমিতা দাস, বারাসত, মন্দির বাজার, মিনাখা, বাঁকুড়া, এরকম অনেকগুলি আছে। তো বাদলদা এইটাই হচ্ছে কারণ যে একজনেরও চাকরি খাবেন না, কারণ চাকরি গেলে তো সবাই ধরা পড়বে হচ্ছে তৃণমূলেরই মা মাসি কাকা পিসি খুড়ো জ্যাঠা, কেউ না কেউ তাদের কোনো আত্মীয় স্বজন, কেউ না কেউ। বাদলদা আপনার কেউ নেই তো? আবার আজকে আবার শুনলাম যে কলকাতা পোর্ট চত্বরে 2জন বড় বড় তৃণমূলের নেতা ওখানে থাকেন, জানেন তো? এক স্পিকার থাকে আর এক হচ্ছে ওই স্যান্ডো ববি। তো ওই চত্বরে একটি স্কুলের 2জন শিক্ষিকা নাকি গতকালকে থেকে স্কুলে আসছে না, গার্ডেন রিচে। বলে দেবো আপনাকে স্কুলের নাম। যিনি হাত তুলে রয়েছেন অনেকক্ষণ ধরে, তাকে তো 10টা সেকেন্ড দিতে হবে। আমি আসবো আপনার কাছে, আসবো রাজস্বী আপনার কাছে আসবো। বাদলবাবুর কাছে সত্যি একদম 10 সেকেন্ডই দেবো, কারণ বাকিরা রয়েছেন। 10 সেকেন্ড আপনার জন্য বাদলবাবু, প্লিজ আপনি একদম। আমি কিন্তু ডাইনে বায়ে কোনো 2000 সাল পর্যন্ত এখন যাত্রা করার সময় নেই, একদম এখানেই থাকবেন, পশ্চিম বাংলাতেই থাকবেন, নাগাল্যান্ড নিউ বিশাখা রাজস্বীর বক্তব্য আমার খুব ভালো লেগেছে, সুন্দর বিরোধিতা করেছে। আমি চাই এইরকমই ডিবেটটা হোক, সুন্দর কথা। তো আমি দ্বিতীয় কথা বলি, রাজশ্রী শুভেন্দুর যে 50 জনের যে তালিকা ছিল কেরানিতে, তাদের নামগুলো কি উল্লেখ করেছো? আর একটা কথা, দিদি যে কথাটা বলেছে, আমি আবার বলছি যে 2000 এই যে 2 বছর 3 বছর যারা অন্যায় করেছে, আমরা কেউ এই অন্যায়ের পক্ষে নই। কোনো অপরাধ পক্ষে বিপক্ষে সেটা তো আমরা গতকাল শুনেই নিয়েছি। আপনাদের সর্বময় সুপ্রিমো তিনি বলে দিয়েছেন। আসবো দাদা আপনার কাছে, আসবো একবার ফিরদৌস শামীমের কাছে যাই। আমরা ফিরদৌস শামীমকে একটা বিষয় আইনজীবী হিসেবে জানতে চাইবো। গতকাল যে কথাটা বলেছেন, প্লিজ রাজশ্রী, গতকাল যে কথাটা বলেছেন সেই কথাটা কি আদৌ বলা যায়? যেখানে হাইকোর্টের নির্দেশে এতগুলো মানুষের চাকরি বাতিল হয়েছে, সেই বিষয় নিয়ে তিনি বলছেন কেন চাকরি খাওয়া হচ্ছে, এই কথাটা কি আদৌ বলা যায়? সেটা কি আদালত অবমাননা নয়? দেখুন, দুর্ভাগ্যজনক, সেই জন্য তো আজকে মেনশন হয়েছে। যাই হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায়, রাজ্যে এই পরিমাণ দুর্নীতি হয়ে গেল চাকরির ক্ষেত্রে, এবং তিনি কিচ্ছু জানলেন না। তিনি বলছেন আমি তো জানতাম না। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রীর অকর্মণ্যতা এবং অদক্ষতার জন্য রাজ্যের সাধারণ ছাত্রছাত্রী কেন ওই সাদা খাতার মাস্টারের কাছে শিক্ষা নেবে, পাঠ নেবে? রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী যে চাকরি যাচ্ছে দেখছেন না, বৃষ্টি সৃষ্টি সকলে চাকরি যাচ্ছে, তারা কারা? রাজ্যের মুখ্যমন্ত্রীর কেউ আত্মীয়, তৃণমূল কংগ্রেসের এমএলএর আত্মীয়, তৃণমূল কংগ্রেসের এমএলএর কেউ ভাই, কেউ মেয়ে চাকরি যাচ্ছে, এবং এদের চাকরি বাঁচানোর জন্য এই উদ্গ্রীবতা। আর এই কুন্তল, শান্তনু, পার্থ, মানিক এদের জেল যাত্রা আটকানোর জন্য এই উদ্গ্রীবতা। এবং শুধু তাই নয়, এই উদ্গ্রীবতা দেখাননি, উনি কাজে করিয়ে দেখিয়েছেন। উনি কি করেছেন? অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সেই শূন্যপদগুলোকে এই যে অমিত শাহ, বৃষ্টি এদের চাকরি বাঁচানোর জন্য সেই শূন্যপদগুলোকে ব্যবহার করতে চাইছিলেন। উনি এখন এই আতঙ্কে এসব শব্দগুলো ব্যবহার করছেন। কেন করছেন জানেন তো? এতদিন উনি দেখেছেন আত্মীয়দের চাকরি গেছে, উনি অপেক্ষায় আছেন ওনার চাকরি যাবে, কবে চাকরি যাবে সেই দিনের অপেক্ষায় আছেন, এবং এই যে সাগর দিঘি সেই পথটা দেখিয়ে দিয়েছেন, সেই আতঙ্কে ভুগছেন। তাই উনি আজকে এই সমস্ত কান্নাকাটি অনেক কিছু করছেন। কিন্তু যাই কান্নাকাটি করুন না কেন, ওই জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। যারা যারা এই নিয়োগ দুর্নীতির বেনিফিশিয়ারি আছেন, সে চাকরি নিয়ে বেনিফিশিয়ারি হতে পারেন, টাকা নিয়ে বেনিফিশিয়ারি হতে পারেন, আমি একবার যিনি
চাকরি প্রার্থী হিসেবে আমাদের এবং সঙ্গে এই যোগ্য মুহূর্তে চাকরি প্যানেলে প্রার্থীদের রয়েছেন চাকরি দিতেই হবে। শাহিদুল্লাহ। এই আমরা শাহিদুল্লাহ তার কাছে বসে আছেন, আসবো, এদের শাহিদুল্লাহর চাকরি কাছেই দিতেই আসবো। শাহিদুল্লাহ, এই যে লড়াইটা, এই লড়াইটা তো সেই 2019 সালে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে লোকসভা নির্বাচনের আগে এই কথা তিনি বলছেন এদের ব্যবস্থা করতে হবে। এরপর আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আপনারা গিয়েছিলেন, সেখানে গিয়েও দরবার করেছিলেন, আপনাদের ভাই বলে তারা আহ্বান করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আজকেও তো আপনাদের লড়াইটা সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যারা বেআইনিভাবে একটা ঘুষ দিয়ে চাকরি পেল তাদের সুরক্ষা রয়েছে, তাদের সুরক্ষার জন্য ব্যবস্থার জন্য আর্জি করা হচ্ছে। কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে মেনে নিতে পারেন? চাকরি প্রার্থীদের প্রতি এই নির্মম ছলনার খেলাটা শুরু হয়েছিল দীর্ঘদিন আগে থেকেই। আজকে চাকরি কেড়ে নেন না, মুখ্যমন্ত্রী বলছেন আমি কারো চাকরি কেড়ে নেই না, কিন্তু যারা আমাদের হকের চাকরিটা কেড়ে নিয়েছে, ছিনতাই করে নিয়েছে, ডাকাতি করে নিয়েছে, তাদের পক্ষে উনি কথা বলছেন। অর্থাৎ ডাকাতের পক্ষে, চুরি যারা করেছে চোরেদের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন। শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হয়ে তাদের চাকরি বাঁচানোর জন্য তারা সুপারনুমারির পোস্টে তাদের নিয়োগের জন্য ব্যবস্থা করেছে, শুধু মুখে বলে ক্ষান্ত হননি। আমার একটা প্রশ্ন বাবুর কাছে, যে চোরেদের জন্য উনি সওয়াল করছেন, আজকে যাদেরকে বারে বারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের জন্য কি পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী? তাদের জন্য মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এই 750 দিন ধরে আমরা বসে আছি আমাদের নিয়োগের জন্য। অর্থাৎ হকের লড়াই যারা করছে, যারা ন্যায়নিষ্ঠভাবে চাকরির জন্য তাদের জন্য মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিয়েছে? শাহিদুল্লাহকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নিয়ে গিয়েছে, কথা বলার জন্য নিয়ে গিয়েছিলেন তার অফিসে, তখন তো বলা হয়নি তোমার চাকরি না হয় ভালো। প্রত্যেকবার বলেছেন সকলের নিয়োগ হবে, তাদের সওয়াল করবে মুখ্যমন্ত্রী। যে স্কুল টিচার হবে, আমি জানি যারা অপরাধ করেছে তারা জেলে ঢুকে গেছে। কোথায় জেলে ঢুকে গেছে? আরো জেলে ঢুকাও। বিকাশ বেনিফিশিয়ারি জেলের বাইরে বড় বড় চাকরি চলে হয়ে সওয়াল করছে, দেখতে পান না? টিচারি করবে, তার ভাষা এইটা। আমাদের নিয়োগটা কখন হবে আপনি বলুন? আমাদের নিয়োগটা কখন হবে বাদল বাবু বলুন? যোগ্য প্রার্থীদের নিয়োগ মুখ্যমন্ত্রী কখন দেবে সেটা জানান। অযোগ্যদের জন্য কোটে সওয়াল, যারা অপরাধ করেছে তারা আরো জেলে যাক, আর যোগ্যদের জন্য কোটে টিচারি করবে। তোমার এই ভাষা, তোমার না হবে, আমি আবার বলছি, তোমার মতন ছেলেদের চাকরি না পাই ভালো। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রশ্ন করলেই আপনারা বলবেন যে কেন? এক সেকেন্ড ফিরদৌস শামীম, এক সেকেন্ড আমি একটা কথা বলি। বাদল বাবু, আপনাদের কাছে যদি ডিএ চাওয়া হয় তখন বলবেন কেন্দ্রের হারে ডিএ চাইলে রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করতে হবে না, কেন্দ্রের চাকরি করুন। আর যদি চাকরি প্রার্থীরা চাকরি চায় তাকে বলবেন যে চাকরির দরকার নেই, তোমার চাকরি না হয় ভালো। এইটাই অ্যাপ্রোচ, এইটাই স্টাইল। ভাষা ম্যাডাম, এটা ভাষা প্রশাসনিক প্রধান সভাকে এই ধরনের ভাষা পরিভাষা। এই স্কুলের টিচার করবে, টিচারি করবে, সবাইকে এক করে দেখা। তোমার বাড়িতে রাজস্বীর কাছে আসবো। রাজস্বী আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি, আপনি বলুন। যারা চোর চুরি করেছে আমাদের চাকরি, প্রয়োজনীয়তা থাকে, কথা বলতে পারেন। যদি ভাষার কথাই বাদলদা বলে থাকেন তাহলে তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে, তবে কখন পাবে, কিভাবে পাবে সেটা বলবো না। এই কথাটা যিনি বলেছিলেন তার ব্যাপারে আপনার কি বক্তব্য সেটা আপনি জনমানুষে বলুন। যদি আপনার কাছে ভিডিওটা না থেকে থাকে তাহলে ভিডিওটা চালিয়ে দিতে পারি, আপনাকে পাঠিয়ে দিতে পারি। এই বক্তব্য আপনার দলের মন্ত্রী ব্রাত্য বসুর ছিল, তার ভিডিও কিন্তু আছে প্রত্যেকের কাছে। তাকে আপনি সমর্থন করেন, হ্যাঁ না না? আপনি কি বাদল বাবুর সেই বক্তব্যকে, ব্রাত্য বসুর সেই বক্তব্যকে সমর্থন করেন? একদম সময় শেষ, আমি 10 সেকেন্ড দেব। ছেলেরাই চাকরি পাবে, তবে কখন পাবে, কিভাবে পাবে সেটা বলবো না। 10 সেকেন্ড প্লিজ, আমরা একদম শেষের পথে, আপনাকে 10 সেকেন্ড দিচ্ছি। এই চাকরি চুরির ক্ষেত্রে দুটো বিষয় বলার। মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখার্জির চাকরি চলে গেছে, পরেশ অধিকারীর মন্ত্রিত্ব তার মেয়ের চাকরির জন্য যে চলে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস যারা করেন তারা বাদল বাবুরা আওয়াজ তুলুন যে মুখ্যমন্ত্রীর ভাইজি চাকরি চুরি করেছে, মুখ্যমন্ত্রী কেন এখনো পদে আছে। আসলে মুখ্যমন্ত্রী মায়া কান্না, তার একটাই কারণ হচ্ছে গোটা রাজ্য জুড়ে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে চাকরি হয়েছে, সেই টাকার 75% গালিঘাটে গেছে। যখন চাকরি চলে যাবে বাড়িতে ঢিল পড়বে, চোর চোর করে আওয়াজ হবে, সেই টাকা ফেরত দেওয়ার আতঙ্কে আজকে আমাদের বিতর্ক এখানেই শেষ করতে হবে। আমাদের এখানে উত্তপ্ত বিতর্ক, কারণ যে বিষয় নিয়ে আজকে কথা বলছি সেই জায়গা থেকে আজ
আজকে সত্যি আমাদের সময়টা আরো বেশি হলে হয়তো ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমাদের সব প্যানেলিস্টকে ধন্যবাদ জানানোর পালা। আমাদের ডিবেট এখানেই শেষ করছি, ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। চাকরি চাইলে হবে হয় দিতে হবে ঘুষ, নয়তো ঘুরপথে গিয়ে চাকরি যদি পেতে হয়, অথবা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে গান্ধী মূর্তির পাদদেশে দিনের পর দিন। আর ডিএ চাইলে ভালোবাসার দান যখন সময় হবে ঠিক পাবেন। এই বলেই আমাদের এখানে একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী আজ এখানেই শেষ করছি। এরপর ময়ূখের সঙ্গে দেখুন জবাব চায় বাংলা। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।